হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা এমন একজন মানুষের গল্প দেখব যে ভালো জীবনযাপনের জন্য নিজের পুরো পরিবারের সাথে ইউক্রেন থেকে পালিয়ে আমেরিকায় এসে রিফিউজি হয়ে থাকতে শুরু করে। আর আমেরিকায় আসার কিছু বছরের মধ্যেই সে হয়ে ওঠে এই দেশের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী। একটা সময় পৃথিবীর বেশিরভাগ দেশের যুদ্ধেই তার পাঠানো অস্ত্র ব্যবহার করা হতো। আর একটা সময় সেই ছেলেটাই একজন রিফিউজি থেকে হয়ে ওঠে এই দেশের সবচেয়ে ধনী মানুষদের মধ্যে থেকে একজন। এই সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম লর্ড অফ ওয়ার। 2005 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.6। তো আমাদের আজকের গল্পটা হলো ইউরি অরলভ নামের এই ছেলেটাকে নিয়ে। ইউরির ছোটবেলায় অর্থাৎ 1970 সালে ওর পুরো পরিবার একটা ভালো জীবনযাপনের জন্য ইউক্রেন থেকে পালিয়ে আমেরিকায় চলে আসে। ইউরির পরিবারে ওর বাবা মা, ওর ছোট ভাই ভিটালি আর ও ছিল। আমেরিকায় আসার পরে ওরা একটা ছোট্ট রেস্টুরেন্ট খোলে, আর সেটা থেকে অল্প টাকা ইনকাম করেও ওদের পরিবার বেশ ভালোই শান্তিতে ছিল। কিন্তু কিছু বছর পরেই ওদের রাস্তার উল্টো দিকে অন্য একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়, যে কারণে এখন আস্তে আস্তে এদের রেস্টুরেন্টের লোকজন আসা একদমই বন্ধ হয়ে গেছিল। সেজন্য একদিন ইউরির বাবা মা ওকে সামনের ওই নতুন রেস্টুরেন্টে গিয়ে সেখানে ওরা কোন কোন জিনিস রান্না করছে আর ওদের মেনুতে কোন কোন স্পেশাল আইটেম আছে সেগুলো দেখে আসতে বলে। এবার ইউরি যখন এই কাজটা করার জন্য সামনের রেস্টুরেন্টে ঢোকে, তখনই সেখানে দুজন বন্দুকধারী রাশিয়ান মাফিয়া এসে ভিতরে বসে থাকা একজন ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু সেই ব্যবসায়ীটা খুবই চালাকির সাথে নিজের জীবন বাঁচিয়ে উল্টে এই দুজন মাফিয়াকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে প্রথমের দিকে ইউরি খুবই অবাক হয়ে যায়, কিন্তু পরে ওর মনে হতে লাগে আজকে ওই লোকটার কাছে যদি কোনো বন্দুক না থাকতো তাহলে উনি এখানেই মারা যেতেন। ওর মনে হচ্ছিল বর্তমান সময়ে মানুষের সুরক্ষিতভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেকের কাছেই একটা করে অস্ত্র থাকা প্রয়োজন। সেজন্যই ও ঠিক করে নেয় এখন থেকে ও এই আর্মস ডিলিংস মানে অস্ত্রের ব্যবসা করবে। এরপর আগামী কিছুদিন ধরে চেষ্টা করে ও এমন একজন লোককে খুঁজে বের করে যে ইসরায়েলে তৈরি ইউজি নামের এক ধরনের সাবমেশিন গান নিয়ে এসে আমেরিকায় বিক্রি করত। এখন ইউরি তার কাছ থেকে দুটো মেশিন গান নিয়ে সেগুলোকে রিসেল করে, আর এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে ও বেশ অনেকটা টাকা পেয়ে যায়। জীবনে প্রথমবারের জন্য এই কাজ করে ওর বেশ ভালো লেগেছিল। ওর মনে হতে লাগে ও যেন এই কাজের জন্যই তৈরি হয়েছে। এরপর ও নিজের সাথে সাথে নিজের ভাইকেও এই কাজে যুক্ত করে নেয়, আর এইভাবে ওরা দুজন মিলে আগামী 3 বছর ধরে ওদের এলাকার বিভিন্ন ছোটখাটো গ্যাং মেম্বারদের কাছে বন্দুক সাপ্লাই করতে শুরু করে। কিন্তু একটা সময় ইউরির মনে হয় এই কাজ করে অনেক বেশি টাকা ইনকাম করতে গেলে ওদেরকে অন্যান্য দেশের সেনাবাহিনীর কাছে অস্ত্র সাপ্লাই করতে হবে, বিশেষ করে যে সমস্ত দেশে যুদ্ধ চলছে। এই ঘটনার কিছুদিন পর ইউরি আর ওর ভাই একটা প্রাইভেট পার্টিতে যায়, যেখানে পৃথিবীর বেশিরভাগ দেশের সমস্ত বড় বড় আর্মস ডিলাররা এসেছিল। আর এখানেই ইউরির সাথে পরিচয় হয় সিমন ওয়াইজ নামের এই লোকটার। সিমিয়ন খুবই ক্ষমতাশালী একজন মানুষ ছিল, আর ও অনেক দেশের সরকার আর সেনাবাহিনীর কাছে সরাসরি বন্দুক সাপ্লাই করত। এখন ইউরি ওনাকে জানায়, আমি আপনার সাথে ব্যবসা করতে চাই, আর আপনার কাছ থেকে বন্দুক কিনে সেগুলোকে আরো অন্যান্য অনেক দেশে বিক্রি করতে চাই। আর এরপর ও সিমনকে নিজের সমস্ত আইডিয়া বোঝাতে শুরু করে। সবকিছু শোনার পর সিমন ওকে বলে, তুমি একটা বাচ্চা ছেলে যে নতুন নতুন এই ব্যবসায় এসেছো, তুমি এখনো আমার সঙ্গে ব্যবসা করার যোগ্য হয়ে ওঠোনি। এই কথা শুনে ইউরি একটু হতাশ হয়ে যায়, কিন্তু ও কোনোভাবেই হার মানতে চাইছিল না। এই ঘটনার কিছুদিন পর ইউরি জানতে পারে অনেক বছর ধরে লেবাননে যুদ্ধ চলছিল, যে যুদ্ধে আমেরিকান সৈনিকরা অংশগ্রহণ করেছিল। কিন্তু এখন সেই যুদ্ধটা শেষ হয়ে গেছে, যে কারণে এখন আমেরিকান সৈনিকরা নিজেদের সমস্ত অস্ত্র ওই দেশে ফেলে রেখেই ওখান থেকে চলে গেছে। আসলে এই অস্ত্রগুলোকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে আমেরিকান সৈনিকদের যত টাকা খরচ হতো তার থেকে অল্প টাকাতেই ওরা আরো অনেক বেশি নতুন নতুন বন্দুক তৈরি করে ফেলতে পারবে। এখন ইউরি ইউএস আর্মির বেশ কিছু বড় বড় অফিসারদেরকে ঘুষ দিয়ে তাদের কাছ থেকে কেজি দরে এই বন্দুকগুলো কিনে নেয়। এরপর আস্তে আস্তে ও পৃথিবীর সমস্ত দেশেই সেই বন্দুকগুলোকে সাপ্লাই করতে শুরু করে। আস্তে আস্তে ও এক দেশ থেকে বন্দুক কিনে সেগুলোকে অন্য দেশে সাপ্লাই করত। আস্তে আস্তে আফ্রিকা, আফগানিস্তান, ইসরায়েল, পৃথিবীর সমস্ত দেশেই ওর তৈরি বন্দুক ব্যবহার হতে শুরু করে। আর 1985 সাল আসতে আসতে পৃথিবীর 10টা বড় বড় যুদ্ধের মধ্যে থেকে 8টা যুদ্ধেই ইউরির সাপ্লাই করা বন্দুক ব্যবহার করা হতো। এইভাবে আস্তে আস্তে ও বেশ অনেকটা টাকার মালিক হয়ে ওঠে। নিজের এই কাজের জন্য ওকে মাঝে মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া আসা করতে হতো, আর সেজন্যই ও বেশ কিছু নকল নাম দিয়ে নিজের জন্য পৃথিবীর অনেকগুলো দেশের ভুয়ো পাসপোর্ট বানিয়ে রেখেছিল। আর ও নিজের কাজের সম্পর্কে এই সমস্ত প্রমাণগুলোকে শহরের মাঝখানে একটা গোপন জায়গায় একটা কন্টেনারের মধ্যে লুকিয়ে রাখত, যেটা সম্পর্কে ও ছাড়া আর কেউই জানত না। এরকমভাবেই একদিন ও একটা জাহাজের মধ্যে বেশ অনেকগুলো কন্টেনারে করে এক দেশ থেকে অন্য দেশে অনেকটা বন্দুক আর বোম নিয়ে যাচ্ছিল। কিন্তু মাঝ সমুদ্রে আসার পরেই বেশ কিছু ইন্টারপোল অফিসার ওর জাহাজে রেড করার জন্য চলে আসে।
আসলে ইউরি নিজের এই সমস্ত কাজগুলোকে সম্পূর্ণ বেআইনিভাবে করত। এই কাজের জন্য ওর কাছে কোনো রকম পারমিশন বা লাইসেন্স কোনো কিছুই ছিল না। আর সেজন্যই এখন এই ইন্টারপোল এজেন্টরা ওর জাহাজে এসে তল্লাশি চালাতে শুরু করে। যদিও ইউরি আগে থেকে এই বিষয়ে খবর পেয়ে গেছিল, সেজন্য ওই এজেন্টরা আসার আগেই ও নিজের জাহাজের নাম বদলিয়ে ফেলে, যেটা দেখে ওই এজেন্টরা মনে করে এখন ওরা হয়তো ভুল জাহাজে চলে এসেছে। এখানে সমস্ত এজেন্টের মাঝখানে আমরা জ্যাক নামের এই অফিসারকে দেখতে পাই। ও ছিল এই ইন্টারপোল এজেন্টদের বস। এখন ইউরিকে দেখে ওর একটু সন্দেহ হয়, সেজন্য ও এক এক করে এই জাহাজের সমস্ত কন্টেনারগুলোকে খুলে দেখতে শুরু করে। কিন্তু একটা দুটো কন্টেনার খোলার পরে দেখা যায় সেগুলোর ভিতরে পচা আলু ছিল, আর সেগুলো থেকে খুবই দুর্গন্ধ বেরোচ্ছিল, যে কারণে ওরা আর বাকি কন্টেনারগুলোর তল্লাশি না চালিয়েই ওখান থেকে চলে যায়। আর ওই অফিসারেরা যাওয়ার পর দেখা যায় ইউরি খুবই চালাকির সাথে ওই আলুর নিচেই নিজের বন্দুকের বাক্সগুলোকে লুকিয়ে রেখেছিল। এইভাবে ইউরি খুবই চালাকির সাথে এই জাহাজ ভর্তি বন্দুকগুলোকে নিজের কাস্টমারের কাছে পৌঁছে দেয়। কিন্তু এখন সমস্যা হলো টাকার বদলে ওর কাস্টমার ওকে 6 কিলো কোকেন দেয়, যেটা দেখে ইউরি একটু রেগে গিয়ে ওর কাস্টমারকে বলে, আমি টাকা বাদ দিয়ে এই সমস্ত কোকেন বা অন্য কোনো জিনিসই নিতে পারবো না। যেটা শুনে ওর কাস্টমার একটু রেগে গিয়ে ওর পেটের পাশে ওকে একটা গুলি করে দেয়। এই ঘটনায় ইউরি একটু আহত হয়ে গেছিল, আর ওকে এই অবস্থায় দেখে ওর ছোট ভাই ভিতালি নিজের বন্দুক বের করে ওই কাস্টমারকে মারার চেষ্টা করে, কিন্তু ইউরি কোনো রকমে নিজের ভাইকে আটকিয়ে দেয়। আসলে এখন ও কোনো রকমভাবেই কোনো ঝামেলায় জড়াতে চাইছিল না, আর সেজন্যই এখন ও বাধ্য হয়ে টাকার বদলে ওই 6 কিলো কোকেন নিয়ে ওখান থেকে চলে আসে। কিন্তু এখন সমস্যা হলো গুলি লাগার কারণে ওর পেটে খুবই যন্ত্রণা করছিল, ও খুবই কষ্ট পাচ্ছিল। সেজন্য এখন এই ব্যথার হাত থেকে বাঁচার জন্য ও একটুখানি ড্রাগসের নেশা করে। কিন্তু কিছুক্ষণ পর যখন ওর জ্ঞান ফেরে তখন ও লক্ষ্য করে ওর ভাই ভিতালি ওই 6 কিলো ড্রাগসের মধ্যে থেকে 1 কিলো ড্রাগস নিয়ে কোথাও একটা চলে গেছে। বেশ অনেকদিন পরে ও যখন নিজের ভাইকে খুঁজে পায় তখন দেখা যায় ভিতালি পুরোপুরি ড্রাগসের নেশায় আসক্ত হয়ে গেছিল। ও এতদিন ধরে একটা অজানা অচেনা জায়গায় লুকিয়ে লুকিয়ে এই ড্রাগসের নেশা করছিল। এটা দেখে ইউরির খুবই খারাপ লাগে। এখন নিজের ভাইয়ের নেশা ছাড়ানোর জন্য ও ভিতালিকে একটা রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ইউরি ছোটবেলা থেকেই এভা ফন্টেন নামে ওদের দেশের খুবই বিখ্যাত আর সুন্দরী একজন মডেলকে পছন্দ করত। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় এভার একটা পোস্টার দেখতে পেয়ে ইউরির ওকে আরো বেশি ভালো লেগে যায়। এখন ও যেভাবেই হোক এভার সঙ্গে দেখা করে ওর সাথে বন্ধুত্ব করতে চাইছিল। সেজন্য ও অনেক টাকা খরচ করে একটা ব্র্যান্ডের ফটোশ্যুট করার নাম করে এভাকে একটা বিশাল বড় হোটেলে ডেকে আনে। আর এভা যতদিন এই হোটেলে থাকবে সেই কদিনের জন্য ও এই পুরো হোটেলটাকেই ভাড়া করে নেয়, যার ফলে এখন এই বিশাল বড় হোটেলের মধ্যে ইউরি আর এভা ছাড়া আর কেউই ছিল না। এখন এই সুযোগেই আস্তে আস্তে এদের দুজনের মধ্যে কথা হতে শুরু করে। একটা সময় এভা ওকে জানায়, আমাকে ফটোশ্যুটের জন্য এখানে ডেকে আনা হয়েছিল, কিন্তু কোনো একটা ঝড়ের কারণে সেই ফটোগ্রাফারটা মায়ামিতে আটকে পড়েছে, যে কারণে এই ফটোশ্যুটটা ক্যান্সেল হয়ে গেছে। আর এই ঝড়ের কারণেই এখান থেকে নিউ ইয়র্কে যাওয়ার সমস্ত ফ্লাইটগুলোও ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যে কারণে এখন আমি কোনো রকমেই এখান থেকে নিজের বাড়িতেও ফিরতে পারবো না। যেটা শুনে ইউরি বলে, তুমি চাইলে আমার সাথে আমার প্রাইভেট প্লেনে করে যেতে পারো, আমি কালকেই এখান থেকে নিউ ইয়র্কে ফেরত যাচ্ছি। এই কথা শুনে এভা ওর সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এর পরের দিন ওরা যখন এয়ারপোর্টে যায় তখন দেখা যায় সেখানে একটা প্লেনের গায়ে ইউরির সারনেম লেখা আছে, যেটা দেখে এভা মনে করেছিল ইউরি হয়তো খুবই বড় লোক আর এটা হয়তো ওর নিজেরই প্লেন। কিন্তু আসলে এভাকে ইমপ্রেস করার জন্য ইউরি এই প্লেনটা ভাড়া করেছিল আর তারপর সেটার গায়ে নিজের নাম লিখে দিয়েছিল। আর বিগত বেশ কিছুদিন ধরে এভাকে ইমপ্রেস করার জন্য ও বেশ অনেকটা টাকা খরচ করেছিল। প্লেনে যাওয়ার সময় ওরা দুজন একে অপরের সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করে। তখন ইউরি ওকে নিজের কাজের সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে কথা বলে। ও বলে ও পৃথিবীর বিভিন্ন দেশে ট্রান্সপোর্টের ব্যবসা করে। এরপর ও নিজের ব্যাপারে এভাকে আরো অনেক মিথ্যে কথা বলে। আর একটা সময় সেই কথাগুলো শুনেই এভাও ওকে পছন্দ করতে শুরু করে দেয়। আর এই ঘটনার বেশ কিছুদিনের মধ্যেই ওরা দুজন একে অপরকে বিয়েও করে নেয়। এরপর আগামী বেশ কিছু বছর ধরে ওদের সংসারটা বেশ ভালোই চলে। ওদের একটা বাচ্চা ছেলে হয়। ইউরি নিজের ব্যবসা থেকে বেশ অনেকটা টাকাও কামিয়ে নেয়। এমনকি একটা সময় ইউরির ভাই অর্থাৎ ভিতালিও রিহ্যাব সেন্টার থেকে ফিরে আসে। এইভাবে আস্তে আস্তে চলে আসে 1991 সাল, যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে দীর্ঘ বছর ধরে চলতে থাকা কোল্ড ওয়ার শেষ হয়ে গেছিল। এই খবরটা শোনার পর ইউরি প্রচণ্ড আনন্দ পায়। আর এরপর ও সরাসরি ইউক্রেনে ফিরে গিয়ে নিজের আঙ্কেল দিমিত্রির সঙ্গে দেখা করে, যিনি ইউক্রেনিয়ান আর্মির খুবই উচ্চপদস্থ একজন অফিসার ছিলেন। এখন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ইউরি ওর আঙ্কেলের কাছ থেকে ওদের দেশের সেনাবাহিনীর ব্যবহার করা অস্ত্রগুলোকে কিনতে চাইছিল। আসলে কোল্ড ওয়ার চলাকালীন যুদ্ধের সুবিধার জন্য রাশিয়ার রেড আর্মির লক্ষ লক্ষ বন্দুক ইউক্রেনের সেনাবাহিনীর কাছে রাখা ছিল।
এখন যুদ্ধ শেষ হওয়ার পর ওই বন্দুকগুলো ইউক্রেন সেনাবাহিনীর ওয়্যার হাউসে পড়েছিল, আর এখন ইউরি ওর আঙ্কেলের কাছ থেকে সেই অতিরিক্ত পড়ে থাকা বন্দুকগুলোই কিনে নেয়। যদিও প্রথমের দিকে ওর আঙ্কেল এই কাজটা করতে খুবই ভয় পাচ্ছিল। উনি ইউরিকে বলেন, এখন এই বন্দুকগুলোকে তোমার কাছে বিক্রি করলে পরবর্তীকালে আমি দেশের সরকারকে সেগুলোর হিসাব দিতে পারবো না। যেটা শুনে ইউরি বলে, এখন যুদ্ধের কারণে সমস্ত দেশের সরকারই বদলে গেছে, আর পরবর্তীকালে যে দেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা কখনোই জানতে পারবে না যুদ্ধের শেষে তোমার কাছে কতটা অতিরিক্ত অস্ত্র পড়েছিল। এখন তুমি তোমার রেকর্ডে যা লিখে রাখবে, পরবর্তীকালে সবাই সেটাই বিশ্বাস করবে। আর যদি পরে কেউ কখনো এই ব্যাপারে জানতে পারে, তাহলে আমরা তাকেও বেশ কিছু টাকার ঘুষ দিয়ে আমাদের দলে করে নেব। এই কথা শুনে এখন শেষ অবধি ওর আঙ্কেল ওর কথায় রাজি হয়ে যায়। এরপর ও বেশ কিছু টাকার ঘুষ দিয়ে ওর আঙ্কেলের কাছ থেকে 30,000 রাশিয়ান কিলাশনিকভ রাইফেল কিনে নেয়। আর এখান থেকে ইউরি বন্দুকের সাথে সাথে যুদ্ধের ট্যাঙ্ক, আর্মি হেলিকপ্টার, ফাইটার জেট, বোম, মিসাইল সবকিছুই বেআইনিভাবে কিনতে শুরু করে। আর ইউরি যখন এই কাজগুলো করছিল, তখনই ওর সাথে সিমিয়ন নামের সেই আর্মস ডিলারের আরও একবার দেখা হয়, যে একটা সময় ইউরিকে অপমান করে ওর বিজনেস প্রপোজালটাকে রিজেক্ট করে দিয়েছিল। এখন ইউরির মতন ওই লোকটাও এখান থেকে সেনাবাহিনীর বন্দুক, বোম, মিসাইল আর বাকি জিনিসগুলো কেনার জন্য এসেছিল। কিন্তু এখন যেহেতু এই জায়গায় ইউরির আঙ্কেল ক্ষমতায় ছিল, তাই এখন ইউরি আর ওর আঙ্কেল মিলে ওই লোকটার অফারটাকে রিজেক্ট করে দেয়। এখানে ইউরির এত ক্ষমতা আর এত কন্ট্যাক্ট দেখে এখন সিমিয়ন উল্টে নিজে থেকেই ইউরির সাথে কাজ করার প্রস্তাব দেয়। কিন্তু এইবার ইউরি হাসতে হাসতে ওই লোকটার সাথে কাজ করার জন্য না করে দেয়। এরপর আস্তে আস্তে ইউরি এই জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে অস্ত্র পাঠাতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর ইউরি বেশ কিছু আর্মি হেলিকপ্টারকে জাহাজে করে অন্য একটা দেশে পাচার করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাক ভ্যালেন্টাইন নামের সেই ইন্টারপোল অফিসার ইউরির এই কাজের সম্পর্কে জানতে পেরে ওকে ধরার জন্য এখানে চলে আসে। কিন্তু ইউরিও খুবই চালাক ছিল। ওই ইন্টারপোল এজেন্টদের ওখানে আসার আগেই ও ওই আর্মি হেলিকপ্টার থেকে সমস্ত মিসাইল আর বন্দুকগুলোকে খুলে আলাদা করে রেখে দেয়। এরপরে যখন জ্যাক তার দলবল নিয়ে ইউরিকে ধরার জন্য চলে আসে, তখন ইউরি বলে, আমাদের দেশের নিয়ম অনুযায়ী কোনো আর্মির যুদ্ধের হেলিকপ্টার বিক্রি করা বেআইনি, কিন্তু আমি এখন যে হেলিকপ্টারটা নিয়ে যাচ্ছি সেটাতে কোনো রকম হাতিয়ার নেই, এটাতে সার্চ অ্যান্ড রেস্কিউয়ের কাজে ব্যবহার করা হবে, তাই আইনতভাবে এখন এই কাজের জন্য তুমি আমাকে গ্রেফতার করতে পারবে না। এখানে জ্যাক খুব ভালোভাবেই ইউরির আসল উদ্দেশ্যটা বুঝতে পেরেছিল, কিন্তু ওর কাছে কোনো রকম প্রমাণ না থাকার জন্য ও শেষ অবধি ইউরিকে ছেড়ে দিতে বাধ্য হয়। অন্যদিকে দেখা যায় সিমিয়নের মতন এখন পৃথিবীর আরও অনেক বড় বড় আর্মস ডিলাররাই ইউরির আঙ্কেল দিমিত্রির কাছ থেকে ইউক্রেন সেনাবাহিনীর অস্ত্র কেনার জন্য ওকে অনেক মোটা টাকার ঘুষ দিচ্ছিল। কিন্তু উনি সবার অফার রিজেক্ট করে দিয়ে শুধুমাত্র ইউরির কাছেই ওই অস্ত্রগুলোকে বিক্রি করছিলেন। এই কথা শুনে ইউরি খুবই খুশি হয়ে ওর আঙ্কেলকে নিজের দামি গাড়িটা উপহার দিয়ে দেয়। কিন্তু পরবর্তীকালে ওর আঙ্কেল সেই গাড়িটা চালু করার সাথে সাথেই সেখানে একটা বিশাল বড় বোম বিস্ফোরণ ঘটে উনি মারা যান। এটা দেখে ইউরি খুব ভালোভাবেই বুঝতে পারে ওকে মারার জন্য সিমিয়নই ওর গাড়িতে বোম লাগিয়েছিল, কিন্তু এখন ভুল করে ওর জায়গায় ওর আঙ্কেল মারা গেছিল। এই ঘটনায় ইউরি প্রচন্ড কষ্ট পায়, আর সেই একই সাথে ও খুবই চিন্তায় পড়ে যায়, কারণ ওর আঙ্কেল মারা যাওয়ার পর এখন ওর পক্ষে এই জায়গা থেকে অস্ত্র নেওয়া আর কোনোভাবেই সম্ভব ছিল না। সেজন্য যেদিন ওর আঙ্কেল মারা গেছিল সেদিনই ও আরও বেশ কিছু অফিসারকে ঘুষ দিয়ে ইউক্রেন সেনাবাহিনীর ইনভেন্টরি থেকে $32 বিলিয়ন বন্দুক আর অস্ত্র চুরি করে নেয়, আর তারপর সেগুলোকে আস্তে আস্তে পৃথিবীর অন্যান্য সমস্ত দেশে বিক্রি করে। এরপর ইউরি আস্তে আস্তে আফ্রিকার বিভিন্ন ছোট ছোট দেশের সাথে ব্যবসা করতে শুরু করে। আসলে এই সময় আফ্রিকার বিভিন্ন দেশেই বছরের পর বছর ধরে সরকারের সাথে সাধারণ মানুষের গৃহযুদ্ধ চলে আসছিল, আর এই যুদ্ধের কারণেই তখন আফ্রিকার সমস্ত দেশে বন্দুকের প্রচুর ডিমান্ড ছিল। আর এই আফ্রিকাতে ব্যবসা করতে আসার পরেই ইউরির পরিচয় হয় লাইবেরিয়া দেশের প্রেসিডেন্ট আন্দ্রে বাপ্টে আর ওনার ছেলে আন্দ্রে জুনিয়রের সাথে। ইউরির ব্যাপারে জানার পর এখন আন্দ্রে ওর কাছ থেকেই নিজের সেনাবাহিনীর জন্য বন্দুক কিনতে চাইছিল। আন্দ্রের সাথে কথা বলার পর ইউরি জানতে পারে আন্দ্রে একজন স্বৈরাচারী শাসক ছিল। ক্ষমতায় আসার জন্য ও অনেক নিরীহ মানুষকে খুন করেছে, আর যে মানুষগুলো ওর আদেশ মানত না অথবা কোনোরকমভাবে ওর বিরোধিতা করত ও তাদের প্রত্যেককেই মেরে ফেলত। এখন ইউরি ওনাকে এমন এমন বেশ কিছু আধুনিক অস্ত্র আর বন্দুক সাপ্লাই করে, যেটা দেখে আন্দ্রে ওর ওপরে খুবই খুশি হয়। এখানে টাকার জায়গায় আন্দ্রে প্রত্যেকবার ইউরিকে বেশ কিছুটা করে হিরে দিত। এইভাবে আগামী বেশ কিছু বছর ধরে ইউরি আন্দ্রের সাথে বেশ ভালোভাবেই ব্যবসা করে। অন্যদিকে দেখা যায় ইন্টারপোল অফিসার জ্যাক এখন যেভাবেই হোক ইউরির কাজের বিরুদ্ধে কোনো একটা প্রমাণ জোগাড় করে ওকে গ্রেফতার করতে চাইছিল। সেজন্য ও লুকিয়ে লুকিয়ে ইউরির ওপরে আর ওর ঘরের চারিপাশে নজরদারি করতে শুরু করে। আর এইরকমভাবেই একদিন ও ইউরির ঘরের পাশে ডাস্টবিন থেকে বেশ অনেকগুলো কাগজের টুকরো খুঁজে পায়।
আর পরে সেই কাগজের টুকরোগুলোকে এক জায়গায় জোড়ার পর জ্যাক ইউরির পরবর্তী আর্মস ডিল কবে আর কোথায় হবে সেই সম্পর্কে সবকিছু জানতে পারে। এই ঘটনার কিছুদিন পর ইউরি একটা প্রাইভেট প্লেনে করে বেশ অনেকগুলো বোম আর বন্দুক নিয়ে আফ্রিকার কোনো একটা দেশে যাচ্ছিল। কিন্তু মাঝ রাস্তায় আকাশের মধ্যেই ইন্টারপোলের বেশ কিছু ফাইটার জেট এসে ইউরিকে ওয়ার্নিং দিয়ে ওর প্লেনটাকে পাশের একটা এয়ারপোর্টে ল্যান্ড করাতে বলে। এই ঘটনায় ইউরি প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, কারণ এখন ও যে বন্দুক আর বোমগুলোকে নিয়ে যাচ্ছিল সেগুলো সম্পূর্ণ বেআইনি ছিল, আর এগুলোর জন্য ওর কাছে কোনো রকম নকল কাগজও ছিল না। এখন এই অবস্থায় যদি ও এয়ারপোর্টে ল্যান্ড করে তাহলে পুলিশ ওকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নেবে। অন্যদিকে ও যদি এখন এই প্লেন নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে ওই ফাইটার জেট থেকে ওদের উপরে গুলি করা হবে। এখন এই অবস্থাতেও ইউরি খুবই চালাকির সাথে নিজেকে বাঁচানোর একটা উপায় খুঁজে বের করে। ও এয়ারপোর্টে না গিয়ে নিজের পাইলটকে বলে ওই প্লেনটাকে ফাঁকা মাঠের মধ্যে রাস্তার উপরেই ল্যান্ড করাতে। যদিও এই কাজটা করা খুবই মুশকিল ছিল, কিন্তু এখন ইউরির কথা মতন ওর পাইলট ঠিক তেমনটাই করে। প্লেনটা ল্যান্ড করার পর দেখা যায় সেখানে রাস্তার উপরে আশেপাশের অনেক গ্রামের মানুষ ছিল। এখন ইউরি তাদের সবাইকেই প্লেনের মধ্যে থাকা বোম আর বন্দুকগুলোকে ফ্রিতেই দিয়ে দিতে শুরু করে। আর এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে ওই লোকগুলো ইউরির পুরো প্লেনটাকেই খালি করে দেয়। এর কিছুক্ষণ পর জ্যাক তার দলবল নিয়ে যখন ইউরি আর ওর প্লেনের কাছে পৌঁছায় ততক্ষণে ইউরির প্লেনটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছিল, যার ফলে এখন জ্যাকের কাছে ইউরিকে গ্রেফতার করার মতন কোনো প্রমাণ ছিল না। এখানে জ্যাক আরও একবার ইউরির চালাকির কাছে হেরে গেছিল। জ্যাক বলে, আমি খুব ভালোভাবেই জানি তুমি বেআইনিভাবে সমস্ত দেশে অস্ত্র সাপ্লাই করো, আর তোমার এই কাজের জন্য প্রত্যেক দিন বহু নিরীহ মানুষ মারা যায়, কিন্তু আজও তোমার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ না থাকার জন্য আমি তোমাকে গ্রেফতার করতে পারবো না। তবে কোনো রকম প্রমাণ ছাড়াও শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য আমি তোমাকে 24 ঘন্টা আটকে রাখতে পারবো, আর এরপর থেকে আমি যতবারই তোমাকে ধরবো ততবারই তোমার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ না পেলেও আমি তোমাকে 24 ঘন্টার জন্য আটকে রেখে দেব, যাতে প্রত্যেকবার তোমার কাজ করতে একটু একটু করে দেরি হয়ে যায়। আর যে নিরীহ মানুষগুলো তোমার অস্ত্রের কারণে মারা যেত তারা যেন সেই 24 ঘন্টার জন্য বেঁচে থাকতে পারে। এই ঘটনার 24 ঘন্টা পর জ্যাকের কাছ থেকে ছাড়া পেয়ে ইউরি সরাসরি আন্দ্রের সঙ্গে দেখা করার জন্য লাইবেরিয়ায় পৌঁছে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায় আন্দ্রে আগে থেকেই সিমিয়নকে বন্দি বানিয়ে রেখেছিল। আন্দ্রে বলে, এই লোকটা আমার দেশে এসে আমার শত্রুদের কাছেই অস্ত্র সাপ্লাই করছে। একটা সময় ও তোমাকেও মারার চেষ্টা করেছিল, আর ওই তোমার আঙ্কেলকেও মেরেছে। তাই এখন আমি চাই তুমি ওকে মেরে নিজের প্রতিশোধ নিয়ে নাও। ইউরিও চাইছিল সিমিয়ন এখানে মারা যাক, কিন্তু ও কোনোভাবেই ওকে নিজের হাতে মারতে চাইছিল না। যে ব্যাপারটা বুঝতে পেরে এখন আন্দ্রে ইউরির হাতে বন্দুক ধরিয়ে সেই বন্দুক দিয়েই সিমিয়নকে গুলি করে মেরে ফেলে। এত বছর ধরে ইউরির অস্ত্রের কারণেই বহু নিরীহ মানুষ মারা যাচ্ছিল, কিন্তু আজকে জীবনে প্রথমবারের জন্য কোনো মানুষকে নিজের হাতে খুন করে ইউরি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল। আর ওই ঘটনাটা ভোলার জন্য এখন ও প্রচুর পরিমাণে মদ আর ড্রাগসের নেশা করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ইউরির এই বেআইনি কাজের কোনো রকম প্রমাণ না পেয়ে এখন শেষ অবধি জ্যাক ইউরির স্ত্রী অর্থাৎ এভার সঙ্গে দেখা করে ওকে ইউরির কাজের সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। যদিও প্রথমের দিকে এভা এই কথাগুলোকে শুনে খুবই অবাক হয়ে যায়, ও কোনোভাবেই এগুলোকে বিশ্বাস করতে চাইছিল না। সেজন্য ও জ্যাককে কোনোরকমভাবেই সাহায্য করতে রাজি হয় না। যদিও পরে ও খুব ভালোভাবেই বুঝতে পারে ইউরি সত্যি সত্যি বেআইনিভাবে অস্ত্রের ব্যবসা করছে। সেজন্য পরে যখন ইউরি বাড়ি ফিরে আসে তখন এভা ওকে বলে, তুমি এত বছর ধরে তোমার কাজের ব্যাপারে আমাকে মিথ্যে কথা বলে এসেছো। এখন আমি তোমার এই পাপের টাকার কোনো জিনিসই ব্যবহার করতে চাই না, আর তুমি যদি চাও আমি তোমার সঙ্গে থেকে ভালোভাবে সংসার করি তাহলে তুমি তোমার এই বেআইনি বাজে কাজগুলোকে এখনই বন্ধ করে দাও। ইউরি ও স্ত্রী আর ছেলেকে খুবই ভালোবাসত, সেজন্য এখন এবার কথা শুনে ও বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও নিজের কাজগুলো বন্ধ করে দেয়। এরপর আগামী 6 মাস ধরে ও নিজের এই বেআইনি অস্ত্রের ব্যবসা বন্ধ করে দিয়ে অন্যান্য নতুন নতুন বেশ কিছু ব্যবসা করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত ওর নতুন কোনো ব্যবসায় খুব একটা ভালো চলছিল না। এসব কিছুর মধ্যেই একদিন হঠাৎ করে আন্দ্রে আর ওর ছেলে ইউরির সঙ্গে দেখা করার জন্য ওর বাড়িতে চলে আসে। এখানে হঠাৎ করে ওদের দুজনকে দেখে ইউরিও খুবই ঘাবড়ে যায়। আন্দ্রে জানায়, আমার দেশে আবার গৃহযুদ্ধ শুরু হয়েছে, আর সেজন্য আমার অনেকটা অস্ত্রের প্রয়োজন, আর আমি চাই তুমি আমাকে সেই অস্ত্রগুলো সাপ্লাই করো। ইউরি বলে, আমি এই কাজটা অনেক আগেই বন্ধ করে দিয়েছি, তাই আমি এখন কোনোভাবেই তোমাকে সাহায্য করতে পারবো না। যেটা শুনে আন্দ্রে বলে, তোমার কাছে আর কোনো অপশন নেই। আর এই কথা বলেই ও ইউরিকে একটা বড় হিরে দিয়ে বলে, তোমার সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে ইউরি এই কাজের জন্য রাজি হয়ে যায়। আর এই ঘটনার কিছুদিন পর ও ওই আর্মসগুলো ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরোনোর আগে ও এভাকে বলে,
ও একটা দরকারি কাজের জন্য কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছে। আর এরপর ও এভাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করো তো? এখন এভা খুবই হাসি মুখে ওকে উত্তর দেয়, হ্যাঁ অবশ্যই করি। কিন্তু ইউরি বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই এভা ওর পিছন পিছন লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করতে শুরু করে। আর এইভাবেই ও ইউরির সেই গোপন কন্টেনার সম্পর্কে জানতে পারে, যেখানে ও নিজের সমস্ত বেআইনি পাসপোর্ট, ওর বেআইনি কাজের ডকুমেন্টস আর আরও অনেক অন্যান্য জিনিস লুকিয়ে রেখেছিল। এখন এভা এই সমস্ত জিনিসের ব্যাপারে জ্যাককে জানিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ইউরি এখন ওর এই কাজের জন্য ওর ভাইয়ের কাছে সাহায্য চাইছে। এই কাজের জন্য ও নিজের সাথে নিজের ভাই ভিতালিকেও নিয়ে যেতে চাইছিল, যদিও ওর ভাই ওর এই কাজগুলোকে একদমই পছন্দ করত না, আর সেজন্য ও কোনোভাবেই ইউরির সাথে যেতে চাইছিল না। ইউরি বলে, চিন্তা করো না, এটাই হবে আমাদের শেষ কাজ, আর এখান থেকে তুমি এতটা টাকা পেয়ে যাবে যেটা দিয়ে তুমি চাইলে নিজের একটা নতুন ব্যবসা শুরু করতে পারবে। এইভাবে ইউরি অনেক জোর করায় এখন শেষ অবধি ভিতালি ওর সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এই ঘটনার কিছুদিনের মধ্যেই ওরা সমস্ত বন্দুক আর বোম নিয়ে আন্দ্রের কাছে পৌঁছে যায়। তখন আন্দ্রে জানায় এই বন্দুকগুলোকে ওদের প্রতিবেশী দেশ সিয়েরা লিওনে পৌঁছে দিতে হবে, আর তখনই ওদেরকে এই কাজের জন্য পুরো টাকা দেওয়া হবে। এরপর ইউরি, ভিতালি আর আন্দ্রের ছেলে ওরা তিনজন মিলে সিয়েরা লিওন পৌঁছে যায়। সেখানে ইউরি যখন ওর বন্দুক আর বোমের বিনিময়ে হিরে নিয়ে সেগুলোকে পরীক্ষা করে দেখছিল, তখনই ভিতালি লক্ষ্য করে এখন ওরা যাদের কাছে অস্ত্র বিক্রি করছে সেই দলেরই বেশ কিছু লোক সামনের ওই গ্রামের বেশ কিছু নিরীহ মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। এমনকি এইভাবে ওরা একটা নিরীহ বাচ্চা আর তার মাকেও খুন করে মেরে ফেলেছে, যেটা দেখে ভিতালির প্রচণ্ড খারাপ লাগে। সেজন্য ও ইউরিকে সাইডে ডেকে বলে, তুমি এই লোকগুলোর কাছে এই বন্দুক আর বোমগুলো বিক্রি করো না, কারণ এই লোকদের হাতে অস্ত্র চলে আসলে এরা আরও অনেক নিরীহ মানুষকে মেরে ফেলবে। তখন ইউরি বলে, আমি এমনটা করতে পারবো না, কারণ আমরা যদি এখন এই ডিলটা না করি তাহলে এই লোকগুলো আমাদেরকেই মেরে ফেলবে। কিন্তু যাই হয়ে যাক না কেন, ভিতালি এখন যেভাবেই হোক এই ডিলটাকে ক্যান্সেল করতে চাইছিল। সেজন্য এখন ভিতালি লুকিয়ে লুকিয়ে ওদের ট্রাক থেকে একটা গ্রেনেডের বক্স বের করে তার থেকে একটা গ্রেনেডের সাহায্যে ওই পুরো ট্রাকটা আর তার ভেতরে থাকা সমস্ত অস্ত্রগুলোকে নষ্ট করে দেয়। আর এই ঘটনায় অ্যাক্সিডেন্টলি আন্দ্রের ছেলে অর্থাৎ আন্দ্রে জুনিয়র মারা যায়। এরপর ভিতালি আরও একটা গ্রেনেড নিয়ে দৌড়ে দৌড়ে পাশের অন্য একটা ট্রাকের দিকে এগোতে শুরু করে। এদিকে এসব কিছু দেখে ইউরি প্রচণ্ড ঘাবড়ে গেছিল। ও জোরে জোরে চিৎকার করে ভিতালিকে এই কাজটা করতে বারণ করে, কিন্তু ও কারোর কোনো কথাই শুনতে চাইছিল না। কিন্তু এবার ও কিছু করে ওঠার আগেই এখানে থাকা লোকগুলো ওকে গুলি করে মেরে ফেলে। নিজের চোখের সামনে নিজের ভাইকে এইভাবে মারা যেতে দেখে ইউরি পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু ও কোনোভাবেই এই ঘটনার কোনো প্রতিবাদ করতে পারে না। এমনকি শেষ অবধি ওকে এই ডিলটাও কমপ্লিট করতে হয়। এখন যেহেতু ওর দুটো ট্রাকের মধ্যে থেকে একটা নষ্ট হয়ে গেছিল, তাই ওকে অর্ধেক হিরে দেওয়া হয়। এরপর দেখা যায় ভিতালির কথা মতন অস্ত্র পাওয়ার সাথে সাথেই এই লোকগুলো সামনের গ্রামের সমস্ত নিরীহ মানুষকেই মারতে শুরু করেছে। অন্যদিকে ইউরি $20 দিয়ে একজন লোকাল ডক্টরের কাছ থেকে ভিতালির শরীর থেকে সমস্ত গুলি বের করে নেয়, আর তারপর ওর একটা ফেক ডেথ সার্টিফিকেট বানিয়ে ওর মৃতদেহ নিয়ে দেশে ফিরে আসে। কিন্তু এয়ারপোর্টের স্ক্যানারে চেক করার পর দেখা যায় ভিতালির বুকে তখনও একটা গুলি বেঁধেছিল, আর এখন এই কারণেই ইউরিকে গ্রেফতার করে নেওয়া হয়। এখন গ্রেফতার হওয়ার সাথে সাথেই ইউরি ওর বাড়িতে এভার কাছে ফোন করে, কিন্তু দেখা যায় এভা ওর ছেলেকে নিয়ে ইউরির বাড়ি ছেড়ে সারা জীবনের মতন চলে যাচ্ছে। এরপর ইউরি ওর বাবা মায়ের কাছে কল করে, কিন্তু ওর মা জানিয়ে দেয় আজকের পর থেকে ওনাদের কাছে ওনাদের দুজন ছেলেই মারা গেছে। এই ঘটনায় ইউরি মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়েছিল। এর কিছুক্ষণ পর ইউরির সঙ্গে দেখা করার জন্য সেই ইন্টারপোল এজেন্ট জ্যাক চলে আসে। জ্যাক বলে, তোমার স্ত্রীর সাহায্যে আমরা তোমার বিরুদ্ধে এতটা প্রমাণ জোগাড় করেছি যে এখন তোমাকে জেলে যাওয়ার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এই কথাগুলো শোনার পর ইউরি খুবই শান্তভাবে চুপচাপ ওখানে বসেছিল। ইউরি বলে, তোমার জন্য দুঃখের খবর হলো আজকেও তুমি আমাকে জেলে আটকে রাখতে পারবে না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই খুবই উচ্চপদস্থ একজন আমেরিকান অফিসার এসে তোমাকে তোমার কাজের জন্য শাবাশি দেবে। এমনকি এই কাজের জন্য হয়তো তোমাকে প্রমোশনও দেওয়া হবে, কিন্তু সেই একই সাথে আমাকেও এখান থেকে ছেড়ে দেওয়া হবে। তুমি মনে করছো আমি হয়তো আসল অপরাধী, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী হলো আমেরিকান প্রেসিডেন্ট, আমেরিকান সরকার, আর আমি তাদের হয়েই কাজ করি। যুদ্ধের সময় আমেরিকান সরকার অনেক দেশেই সরাসরি অস্ত্র পাঠিয়ে তাদেরকে সাহায্য করতে পারে না, সেজন্যই সরকারের তরফ থেকে এই কাজগুলো করার দায়িত্ব আমার উপরে দেওয়া হয়, যাতে এই কাজে কোনোরকমভাবে আমেরিকান সরকারের নাম জড়াতে না পারে। আর এই জন্যই তুমি সারা জীবনে আমাকে কখনোই গ্রেফতার করতে পারবে না। ইউরি এই কথাটা বলার সাথে সাথেই সত্যি সত্যি কেউ একজন বাইরে থেকে ওদের দরজায় নক করতে শুরু করে, যেটা দেখে জ্যাক খুব ভালোভাবেই বুঝতে পারে ইউরি এতক্ষণ ধরে সবকিছু সত্যি কথা বলছিল।
এর কিছুক্ষণ পর দেখা যায় ইউরিকে ওই জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর সেই একই সাথে একজন বড় আমেরিকান অফিসার ওকে একটা টাকা ভর্তি ব্যাগও দিচ্ছে। এই ঘটনার পর ইউরি আবার নিজের সেই অস্ত্রের ব্যবসাটা শুরু করে দেয়। ও আবারও আমেরিকান সরকারের হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অস্ত্র পাঠাতে থাকে, আর নিজের বাকি জীবনটা ধরে ও এই কাজটাই করতে থাকে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।